এতগুলো অভিযোগ যে নির্বাচন নিয়ে হলো, এই ছোট একটি নির্বাচন এবং সেই নির্বাচনটা হওয়ার পর প্রায় ৩ দিন পরে আমরা ফলাফল পেলাম, যেখানে কিনা ভারতে ৮০ কোটি জনসংখ্যা একটি দেশে ৩ দিন লাগে, সেখানে এই সামান্য সংখ্যার ভোটারের ইলেকশনও দীর্ঘ সময় লাগলো। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা শুনছি, আমরা অমোচনীয় কালির কথা শুনছি, মুছে মুছে যাচ্ছে। এইসব অভিযোগের পরে আপনি কি মনে করেন ওসমান হাদি যে এই নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য স্থগিত করে আবার নির্বাচন দেওয়া উচিত ছিল কিনা? ধন্যবাদ আপা। প্রথমত হলো যে আমি বরং এটাকে একটু অন্যভাবে বুঝতে চাই, এটা যে ধরেন আমাদের তো সামনে জাতীয় নির্বাচন আছে, তো জাতীয় নির্বাচনের প্রস্তুতিটা কেমন হবে বা হতে পারে এটার জন্য মনে হয় আমাদের এই নির্বাচনগুলো সামনে রাখা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ভোটার ছিল ডাকসুতে, এবং এখানের ধরেন ভাই যেটা বললো যে শিক্ষক রাজনীতি, এটা তো ভিন্ন আলাপ, তবে এটা তো বাস্তবতা যে ধরেন আমরা যে সারাদিন ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি, শিক্ষকদের মধ্যে যখন সাদা দল, নীল দল, বিভিন্ন কালারের দল হতে থাকে, তখন তো তার প্রধান দায় বর্তায় যতখানি শিক্ষক তার থেকে সেই দলের তিনি একজন অ্যাক্টিভিস্ট। এটা আসলে তাকে প্রেশার দেয়, মানসিকভাবে প্রেশার তৈরি করে। তো আমাদের কবে হবে জানি না, কিন্তু এরপর প্রত্যাশা করতে তো আর ক্ষতি নাই। অন্তত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বলে যা বলি এগুলো নিষিদ্ধ করার আগে শিক্ষক রাজনীতি, শিক্ষকদের রাজনীতি থাকবে, সেটা ভিন্ন তাদের অ্যাক্টিভিজম থাকতে পারে, কিন্তু সরাসরি একটা দলের সাথে এভাবে যখন হয়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আমি সবার কথা বলছি, তখন ওই শিক্ষকের তো দায় থাকে ওই দলের ছাত্র সংগঠনকে যে কোনোভাবে সার্ভ করা। তো এটা তো আমাদের জন্য একটা, হ্যাঁ, এরপর অল্প কিছু মানুষ শিক্ষক হয়তো থাকেন, তারা ওই শির দ্বারাটা সোজা করে কথা বলবার চেষ্টা করেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো এত ভালো না যে একজন শিক্ষক তিনি অতখানি চ্যালেঞ্জ গ্রহণ করবেন। বাংলাদেশের তো আসলে ওই অবস্থাটা নাই। দ্বিতীয়ত যেটা ধরেন আমরা যেটা বুঝতেছি যে ডাকসু আর ডাকসু হয়ে গেল, তারপরে সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, এরপরে হয়তো আরও কেউ কেউ ছাত্র সংসদ নির্বাচনের চেষ্টা করবে। এখন আমার যেটা কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা যদি ধরেন স্থগিত করে দেওয়া হয়, করার পরে আবার নতুন করে শুরু হয়, তা আমরা কি এই গ্যারান্টি দিতে পারি যে তখন উইদাউট এনি কমপ্লেইন একটা ইলেকশন হয়ে যাবে? মানে কমপ্লেইন ছাড়া দুনিয়ায় কোনো ইলেকশন হবে না। ফ্যাক্ট ইজ এই কমপ্লেইনটার স্ট্যান্ডার্ড কি, সেটা কি ইলেকশন ক্যান্সেল করবার মতো কমপ্লেইন? কিন্তু এই ইলেকশনে আসলে ইঞ্জিনিয়ারিং হলো কিনা, কেউ ভিকটিম হলো কিনা, সেটা আমরা কি করে আপনার মাধ্যমে যেটা জানাতে চাই, আপা আছেন আপনার মাধ্যমে জানাতে চাই, তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উচিত যে এই যে কমপ্লেইনগুলো আমলে নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন করুক, এবং তদন্ত কমিশন করে বলুক যে এই ক্ষেত্রে কিভাবে এটার উত্তর কি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা একদম প্রত্যেকটা প্রশ্নের আবার উত্তর দিক যে আমাদের ব্যাপারে এই প্রশ্ন এসছে, আমরা এখানে ম্যাডাম বলেছেন একটা যে তাহলে 31টা ব্যালট বেশি ঢুকেছে, তাহলে এটা কয়টা হলে ঢুকেছে কেন, তাহলে 31টা ব্যালট যদি বেশি ঢুকে সেই 31টা ব্যালট আবার ইনটেক ফেরত এসেছে কিনা, ফেরত আসলে তাদের হাতে আছে কিনা। এখন মুশকিল হয় কি জানেন, এরকম তুমুল ঝামেলার পরেও যারা বিজয়ী হয়, আমাদের প্রশ্নটা সবসময় ওই বিজয়ীদের দিকে ছুড়ে দেই, কিন্তু আমরা একটা খেয়াল করি না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা ঘটেছে, সাদিক কায়েম অলমোস্ট 15,000 ভোট পেয়েছে। তা আমরা বিভিন্ন ঘরানা থেকে বুঝবার চেষ্টা করেছি, কথাবার্তা বলে, সবারই তো ভার্সিটিতে ভাই বন্ধু থাকে, অথবা বোঝা যায় যে শিবিরের নিজস্ব ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5,000, এর বেশি না, মানে কখনোই 5,000-এর বেশি না, 4 থেকে 5,000। তো এই যে সাদিক কায়েম তার 3 গুণ ভোট পেল, আরো 10,000 তো তারা নন শিবির তাকে ভোট দিল। ব্যাপার হলো আমরা যদি বরং এই জিনিসটাও ফোকাস করি যে এই একটা ছেলে একটা মেয়ে, আপনি দেখেন অভূতপূর্ব একটা ঘটনা কি ঘটেছে, যে আমি তো ওদিন সারা রাত সজাগ ছিলাম আমাদের ক্যাম্পাসের খোঁজ নেওয়ার জন্য, যেহেতু ডাকসু একটা জাতীয় চরিত্র ধারণ করেছিল। এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের মেয়েরা, আপনি নিজে খেয়াল করবেন কিনা, যে আমরা প্রথম ভেবেছিলাম কি সকালবেলা ছেলেদের ভিড় থাকবে, মেয়েরা হয়তো পরে আসবে, কিন্তু ছেলেদের ভিড় খুব কম, সব হলে মেয়েরা লাইন ধরে ভোট দিচ্ছে। সারা রাত ধরে তারা জেগে জেগে 40টা ভোট দিতে হয়, সব লিফলেট এক এক হলের মেয়েরা নিয়ে বসেছে, কাকে কাকে ভোট দিবে কোন ক্রাইটেরিয়ার উপরে পড়ে, এরপরে হাতে মেহেদি দিয়েছে লাইলাতুল ইলেকশন, রাত 3টে ছবি আপলোড করেছে সবাই মিলে, এরপর সকালের দল বেঁধে ভোট দিয়ে তারপর ঘুমিয়েছে। হবে কি, আমরা যদি যে কোনোভাবে ইলেকশনগুলো স্থগিত করি, তাহলে এই যারা এত উদ্যম নিয়ে ভোট দিয়েছেন আপনি তাদেরকে আর কেন্দ্রে আনতে পারবেন না।
রাদার হলো আপনি যে কেন্দ্রে নিয়ে সমস্যা আছে এই কেন্দ্র নিয়ে একটা ইনভেস্টিগেশন করেন। এই কেন্দ্রে যদি 1000 ভোট থাকে তাহলে আপনি খেয়াল করবেন যে এই 1000 ভোট যদি পুরো উল্টো দলে যায় তাহলে কি ইলেকশনের পুরো রেজাল্ট বদলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে অফকোর্স আবার সেই কেন্দ্রে নতুন ভোট হতে হবে। আর যদি আপনি দেখেন যে না 1000 ভোট আছে, সেই 1000 ভোট সম্পূর্ণটাও যদি উল্টো কারো দলে যায় তাহলে আর চেঞ্জ হবে না, তাহলে আপনি সরি বলবেন। যেখানে আমাদের মিস ম্যাডাম যে কথাটা বলছিলেন, আমার মনে হয় উনি যেটা বলছেন ইটস অল অ্যাবাউট মিসম্যানেজমেন্ট। এটা জাহাঙ্গীরনগরের প্রচুর মিসম্যানেজ, মানে এজন্য তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাটা বলেছে, এখন ম্যাডামকে আমি ওটা ওভাবে নিচ্ছি না, কিন্তু আমি বরং আপনাকে বলতে চাই পাপিয়া আপার আমি একটা বক্তব্য দেখলাম, আমি মানে হতাশাও তো মাঝে মধ্যে প্রকাশ করতে হতাশ লাগে। তিনি বলছেন হাসিনা যেভাবে 111 করে তারপরে ক্ষমতায় এসেছে, আপনি 111 এর সাথে তুলনা দিচ্ছেন ডাকসু জাকসু, যেখানকার যেসব কোনো পলিটিক্যাল পার্টির বাহিরেও ছেলেমেয়েরা প্রচন্ড উদ্যম নিয়ে ভোট দিয়েছে। আপনারা এইসব কথাবার্তা বলে আসলে কি অ্যাচিভ করতে চান? আমার ধারণা ওনারা একে তো হচ্ছে দলে, বিএনপি তো বড় দল, তো এখানে তো প্রচুর ঠেলাঠেলি চলে, কে একটু সামনে যাবে পিছনে যাবে, তো ওইরকম প্রচুর কথা বলে ওনারা হাইকমান্ডকে খুশি করতে চান যে কোন কথাটার কারণে তাকে একটু পিক করে 2টা শোতে পাঠানো হবে। কিন্তু এই ম্যাক্সিমাম কথাগুলো যে কিভাবে ব্যাকফায়ার করে তার প্রমাণ হলো আমাদের মহামতি কি বলবো, আমাদের ফজলুর রহমান খান সাহেব, তারপরে হাবিব ভাই থেকে শুরু করে আর কয়েকজনের কর্মকাণ্ডে। এটা কি ব্যাকফায়ার করেছে বলে আপনি মনে করছেন? এটার প্রভাব এই নির্বাচনে আছে বলে আপনি মনে করছেন? অফকোর্স আছে, নইলে যে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে শিবির করে না তারা 10% হতে পারে। এর মানে হলো ওই যে রিয়াকশন দেয়া, ট্যাগিং দেয়া, ট্যাগ তো কম বেশি সব আমলেই ছিল, কিন্তু একটা বটম লাইন আমাদের আসতেই হবে আপা, সেটা হচ্ছে হাসিনা ফ্যাসিবাদ যেই শব্দে যেই ভাষায় মানুষকে হত্যাই শুধু করে নাই, সে হত্যাকে বৈধ করেছে। আমরা বিএনপি জামাত অন্যান্য দলের মধ্যে প্রচন্ড ঝগড়া থাকবে, কিন্তু অফকোর্স সে যদি কাউকে গালিও দিতে চায় নতুন গালি আবিষ্কার করতে হবে। হাসিনার ভাষায় গালি সেটাই যদি হয় তাহলে মেঘমল্লার কি করে এত ভোট পেল? ওকে, এটা তো ভালো হিসাব। এই কথাটা কেউ বলতেছে না যে মেঘমল্লার কিভাবে ভোট পেল, প্রথমত মানুষ তাকে ভোট দিয়েছে। না, কিন্তু আপনি যেটা বলছেন যে এই ট্যাগিংটা, সেক্ষেত্রে রাজাকারের কথা আপনি বলছেন যে বলা হচ্ছে, মেঘমল্লার জগন্নাথ হল থেকে ভোট পেয়েছেন কতজন? মুক্তিযুদ্ধের কথা মেঘমল্লা অনেকবার বলেছেন। এই কথাটা বললে খারাপ দেখা যাবে, তবুও বলি সেইটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাদিক খান 10টা ভোট পেয়েছেন, এবং এটা বাংলাদেশের বাস্তবতা। যিনি 15,000 প্রায় ভোট পেয়েছেন, তিনি জগন্নাথ হল থেকে এই পুরো প্যানেলের সব থেকে যিনি বেশি ভোট পেয়েছেন তিনি আমাদের ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা 49টা ভোট পেয়েছেন। এখন তাহলে বাকি ভোট কোথায় গেছে? এখন আমরা যত বলি না যে আমরা সাম্প্রদায়িক কথা বলি, কিন্তু একটা হলো কথা বলা, আর একটা হলো এটা ফ্যাক্ট হিসেবে কি আছে যে সাদিক কাইমরা। আবার দেখেন তাহলে বিএনপির যে ভিপি প্রার্থী আবিদ ভাই, উনি কিন্তু প্রায় 1200 ভোট পেলেন জগন্নাথ হল থেকে। বলেন তো হামিম কয়টা পেল? হামিম কেন এত ভোট পেল না? এখানে তো শামীম কাদের ভোট পেয়েছে, কারা কিভাবে কাদেরকে ভোট দিয়েছে, অনেক হিসাবই আছে। এরপরও আমরা অনার করতে চাই। দেখেন ট্যাগিং ছাড়া কোনোদিন পলিটিক্স হয় না। ওই আমলেও ফজলুল হক সাহেব, ভাসানী সাহেব একে অপরকে, কিন্তু সেটার ভাষাটার প্যাটার্নটা মুশকিল হলো। আমরা এখন কোন ট্যাগিং এর কথা বলছি? যেই ট্যাগ হাসিনা দিয়ে তার দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, এই সবারই দুনিয়ার পাকিস্তানি বানাই দেয়া। ইভেন ধরেন এই যে জামাত বলেন, শিবির বলেন, ওরাও কি কোনোদিন পাকিস্তান চাইতে চায়? দেখেন 24-এর জেনজির প্রতি আমার যে কারণে অসীম শ্রদ্ধা। হাসিনা ভারতে পালাইলো, এরপরও আমি আজ পর্যন্ত এই জুলাইয়ের কোনো সামনের সারির যোদ্ধাকে দেখি নাই তারা বলতে যে আওয়ামী লীগের সবাই ভারত চলে যায়। আমরা ট্যাগিং নিয়ে কথা বলবো, অবশ্যই কথা বলবো। সেখানে একটি বিষয় আমি একটু আনতেই চাই, সেটা হলো যে এতো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছে, সেই জায়গায় কিন্তু আপনার সংগঠনেরও একজন প্রার্থী এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আছে, ফাতেমা তাসনিম জুমা, রাইট? কিন্তু আমরা এখান থেকে দেখছি যে একদিকে এই শিবিরের যে নেচারটা এখানে সামনে এসছে, স্টুডেন্টসদের সামনে যেভাবে নিজেদের তুলে ধরেছে, সেটা হচ্ছে এক ধরনের সেকুলারকে এন্ডোর্স করা, নিজেদের মধ্যে অ্যাকোমোডেট করার একটা প্রবণতা তারা শো করেছে, এবং সেই জায়গায় আপনারা সহযোগিতা করছেন। আমার একটু ট্যাগিং নিয়ে কথা বলবো। এই গোড়ার প্রশ্নটাতেও আসতে চাই যে ছাত্র শিবির যে রাজনীতিটা করছে, সেই রাজনীতিটা কি জামাত ইসলামও করে, বিশ্বাস করে, নাকি জামাত ইসলাম আর ছাত্র শিবির? প্রথমত হলো এই প্রশ্নটা জামাত বা শিবিরের তরফ থেকে কেউ দিলে ভালো হতো। এর বাইরে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমরা যতটুকু দেখি আমরা পর্যন্ত আপাতত দৃষ্টিতে আমার ধারণা আপা যে শিবিরের বোঝাপড়া আর জামাতের বোঝাপড়ার মধ্যে অনেক ফারাক আছে। বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তারা জানি, এমনকি শিবির আর ঢাবি শিবির এই দুটোর মধ্যেও তাদের নিজস্ব অনেক বোঝাপড়ার জায়গা, অনেক মানে ফারাক আছে। যেমন এটা অনেক সময় শিবিরের তরফ থেকে ঢাবি শিবিরকে বলাই হয় যে তারা বেশি এক ধরনের সভরেন্টি এক্সারসাইজ করে, তারা মূল কমান্ড থেকে বাহিরে এসে কথা বলে। তো আমি বরং যেটুকুন বুঝি সেটা হলো এটা এবার কাজ করতে গিয়ে আমাদের জুমা বলল যে
জামাত ইসলামও অনেক সময় অনেক কিছু চায়, যেটা শিবির যদি ওটাকে অ্যাকনলেজ না করে তাহলে সেটা শিবির করে না, এবং সেজন্য জামাতকে তারা জবাবদিহি করে না। এরকম কিছু জায়গায় হয়েছে, যেমন জামাত এটা এরকম চাচ্ছে কিন্তু শিবির মনে করছে না এটা এরকম হবে না। এর একটা এটা পারে কেন কিন্তু এটা বলেও দেই। যে শিবির জামাতকে এম্পাওয়ার করছে, শিবিরের এই বিজয় তো জামাতকে জাতীয়ভাবে এম্পাওয়ার করছে এবং জাতীয় রাজনীতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু এটা বিশাল প্রভাব রাখবে বলে অনেকেই মনে রাখছেন। সেই শিবিরকে তারা কতটুকু 100% আমার একটু এখানে যে শিবির জামাতকে এম্পাওয়ার করছে না, এটা প্যাসিভ মুডে এরকম হতে পারে। জামাত এটাকে ইউটিলাইজ করে যদি এম্পাওয়ার্ড হয় এটা একটা ব্যাপার যে ইনবিল্ট হয়ে যাচ্ছে, কিন্তু শিবির বলত শিবিরকেই এম্পাওয়ার করছে। এর একটা কারণ আমি আপনাকে বলি, যেমন এটা আমরা এবার জানলাম বিকজ যেহেতু এটা নিয়ে প্রচুর আপনারা জানেন যে শিবির এখানে বড় কাজ করেছে, ফান্ডের দরকার ছিল, আমরা জানবার চেষ্টা করলাম। তখন আমরা জানলাম যে জামাতে ইসলামের কেন্দ্রীয় কমান্ড থেকে ঢাবি শিবিরকে 1 টাকাও দেওয়া হয় নাই। মানে জামাতের কাছ থেকে টাকা নিলে শিবির বেশি দায়বদ্ধ থাকবে, এই জন্য তাদের অ্যালামনাই থেকে টাকা নিয়েছে। মানে ধরুন শিবির করেছে কিন্তু জামাত করে না, এরকম হাজার হাজার মানুষ আছে আমেরিকা কানাডায় থাকে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে। এটা শুনতে অনেক ভালো লাগছে, কিন্তু আসলে রিয়ালিটি কি আমরা শুনেছি, এবার এটা মিডিয়া বার করবে।